বন্ধুরা, আজকে যে ভিডিওটি রয়েছে সেটা কোনো মুভি নয়, বরং একটি ওয়েব সিরিজ, যেখানে একটি ছেলেকে এমন একটি অভিশাপ দেওয়া হয় যার কারণে তাকে 12 বার মরতে হয় এবং প্রতিবারই তাকে একটা জিনিসই বলা হয়, সে যদি নিজেকে অস্বাভাবিক মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে তবে সে এই শাস্তির হাত থেকে বেঁচে যাবে। এখন প্রশ্ন হলো, সে এমন অভিশাপ কেন পেল এবং সে কি নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? আর এমনই ইন্টারেস্টিং একটি স্টোরি আজকের ভিডিওতে দেখবেন। এই ওয়েব সিরিজটা সম্পূর্ণ ইউনিক টাইপের, তাই আশা করছি আপনার ভালো লাগবে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ডেথ গেমস। মুভি শুরু হয় একটি কালো এবং অন্ধকার রুম দেখিয়ে, যেখানে ইজে নামের একটি ছেলে নিচে বসে কাঁদতে থাকে এবং সে মুখে একটা কথাই বলতে থাকে, আর সেটা হলো সে এই জিনিসটা ডিজার্ভ করে না। কিন্তু তখনই একটি রহস্যময় মেয়ে তার মাথা বরাবর গুলি চালায় এবং তাকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। এখানে আমরা দেখি ছেলেটির মাথায় গুলির কারণে ফুটো হয়ে গেছে, কিন্তু তবুও সে জীবিত রয়েছে। আসলে এই সব কিছুই তার জীবনে শুরু হয়েছিল ঠিক 7 বছর আগে, যখন ইজে একটি নামকরা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। ঠিক তখনই তার সামনে দিয়ে একটি মানুষ দ্রুত গতিতে রাস্তা পার করতে শুরু করে এবং একটা সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইজে সঙ্গে সঙ্গে মানুষটির কাছে ছুটে যায় এবং তাকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে তার মৃত্যু হয়ে যায় এবং সে মৃত্যুর আগে ইজেকে শক্ত করে চেপে ধরে। এরপর ইজে যখন তার ইন্টারভিউ দিতে যায়, সে ইন্টারভিউতে মনোযোগ দিতে পারে না। তার হাত পা কাঁপতে শুরু করে, কারণ এই দুর্ঘটনা তার মাথার মধ্যে গেঁথে গেছে এবং সে একটি ট্রমায় চলে গেছে, যার কারণে সে ইন্টারভিউতে পাশ করতে পারে না এবং এই জব সে পায় না। এরপর সে কোনো রকম ধার দেনা করে তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে, কারণ তার ফ্যামিলি তাকে কোনো রকম হেল্প করতে পারে না। তার বাবা অনেক আগেই মরে গেছে এবং তার মা যেটুকু টাকা ইনকাম করে সেটা সংসার চালাতে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু এই দুঃসময়ের মধ্যে ইজে তার ইন্টারভিউ দেওয়া বন্ধ করে না। সে ক্রমাগত বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম জবের জন্য ইন্টারভিউ দিতে শুরু করে দেয়, কিন্তু প্রতিবারই সে ফেল হয়ে যায়। আর এভাবে 7টা বছর কেটে এবং একদিন ইজে আরও একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়। এখন এই কোম্পানি যে ইন্টারভিউয়ার থাকে তার নাম হলো টনি এবং সে ইজের রিজিউম দেখে ইমপ্রেস হয়ে যায়। এখন ইজে অনেক আনন্দ নিয়ে এই ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র এই আশায় হয়তো সে চাকরিটা পেয়ে যাবে। বাইরে গেলে তার কাছে একটি ফোন আসে, আর এই ফোনটা হয় তার এক বন্ধুর। সে জানায় ইজে তার টাকা যেখানে ইনভেস্ট করেছিল সেটা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, কারণ যেই বন্ধুর কাছে সে টাকা রেখেছিল সেই বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই কথা শুনে ইজের সঙ্গে সঙ্গে সেই বন্ধুর বাড়িতে চলে যায় এবং তার বাড়ির দরজায় আওয়াজ করতে শুরু করে দেয়। আসলে ইজে এতদিনে যত টাকা জমিয়েছে সেই সব টাকাই এই বন্ধুর কাছে রেখেছিল, তাই সে জানে এটাও শেষ হয়ে গেলে তার কতটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু দরজায় হাজার রকম আওয়াজ করেও সে তার বন্ধুকে খুঁজে পায় না। সে একটা সময় কাঁদতে শুরু করে দেয়। বেশ কিছু সময় পর সে পুলিশ স্টেশনে চলে যায় এবং এই ব্যাপারে পুলিশকে তদন্ত করতে বলে। সে জানায় সে যেন তার বন্ধুকে অ্যারেস্ট করেন, কিন্তু পুলিশ অফিসার তাকে জানায় সে এমনটা করতে পারবে না, কারণ সে যেই ডিলে টাকাটা রেখেছিল তার নিয়ম অনুযায়ী এরকম টাকা নষ্ট হয়ে যাওয়া বেআইনি নয়। অর্থাৎ পুলিশ তাকে বলতে চায় এই ধরনের ইনভেস্টমেন্টে রিস্ক সব সময় থেকেই থাকে, তাই ইনভেস্ট করার আগে তাকে ভালোভাবে ভেবে চিন্তে করতে হতো। ইজে মন খারাপ করে এখান থেকে ফিরে যায়। সে যাওয়ার সময় তার গার্লফ্রেন্ড যিশুর সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যিশুকে অন্য একটি ছেলে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এখন ইজে যিশুর সাথে কথা বলে এবং কথা বলতেই যিশু বুঝতে পারে ইজে ড্রিঙ্ক করেছে, তাই সে তাকে এই ব্যাপারে প্রশ্ন করে, কিন্তু ইজে কোনো রকম উত্তর দেয় না এবং যিশু তাকে একটি লেটার ধরিয়ে দেয়। আসলে ইজে বুঝতে পেরেছে তার এবং যিশুর মধ্যে সম্পর্কটা নামের সম্পর্ক, বরং সে এখন অন্য কাউকে পছন্দ করে, আর এই কারণে সে তার সাথে সম্পর্কটা এখানেই শেষ করে দেয় এবং এখান থেকে চলে যায়। এরপর সে যখন বাড়িতে পৌঁছায় সে জানতে পারে বাড়ির মালিক তার ভাড়া না দেওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বাড়ির গেটে তালা দিয়ে দিয়েছে। একইভাবে সে লক্ষ্য করে তার ঘরে যত দামি জিনিসপত্র ছিল সেগুলো বাইরে রয়েছে এবং বাইরে বৃষ্টির কারণে সেগুলো ভিজে নষ্ট হচ্ছে। সে সঙ্গে সঙ্গে কিছু জিনিস বৃষ্টির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, আর এভাবেই খোলা আকাশের নিচে সে রাতটা কাটিয়ে দেয়। সকাল হলে সে দেখে তার প্রত্যেকটা জিনিস বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এমনকি তার সমস্যা এবং মনের চিন্তা আরও বেড়ে যায়,
যখন সেই বড় কোম্পানি থেকে তার ফোনে একটি কল আসে এবং তাকে জানানো হয় সে ইন্টারভিউতে ফেল হয়ে গেছে। যে মনের দিক থেকে একদম ভেঙে যায় এবং সে ডিসাইড করে সে আর বেঁচে থাকবে, বরং নিজেকে শেষ করে ফেলবে। তাই সে সেই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে পৌঁছে যায়। এমনকি তার ফোনে তার মায়ের কল আসে, কিন্তু সে ফোন ধরে না, বরং সে নিজেকে শেষ করতে চায়। এরপর কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা অন্ধকারে ভরে যায় এবং যখন আলো ফিরে আসে যে লক্ষ্য করে সে একটি প্রাইভেট প্লেনে বসে রয়েছে। সে চমকে যায় যখন সেই আয়নাতে দেখে তার মুখটা এখন আগের মতো নেই, বরং চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করে তার পাশেই সেই রহস্যময় মেয়েটি বসে রয়েছে এবং তার হাতে একটি গুড বাই লেটার রয়েছে। কিন্তু সে লেটারটা তাকে দেয় না, বরং তার আগে সেটা তার জাদুর সাহায্যে পুড়িয়ে ফেলে এবং একইভাবে মেয়েটি ইজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং তার চোখে লাল আলো জ্বলে ওঠে। এবং এর পরের মুহূর্তেই ইজে এমন একটা জায়গায় চলে যায় যেখানে চারিপাশটা অন্ধকারে ভর্তি এবং একটি লম্বা টাওয়ার রয়েছে। আর এই টাওয়ারের ওপরই সে এবং সেই রহস্যময় মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। একইভাবে চারপাশে প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে এবং অদ্ভুত ব্যাপার, এই মৃতদেহগুলো এখনো নড়াচড়া করছে। এখন এই মেয়েটি তাকে জানায় সে এখানে তাকে নিয়ে এসছে কারণ সে তাকে পানিশমেন্ট দিতে চায়, কারণ সে একজন পাপী এবং সে তাকে উপহাস করেছে। এখন এই কথা শুনে যে কিছুই বুঝতে পারে না, কিন্তু সে বুঝবে তার আগেই এই মেয়েটি তার গলা চেপে ধরে এবং সেই টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। আর এখানে আমরা দেখি সেই ভয়ানক দৃশ্য, যাদেরকে একটা সময় মৃতদেহ মনে হচ্ছিল তারা আসলে এক একটা পিশাচের মতো এবং প্রত্যেকে ইজের দিকে তেড়ে আসে শুধুমাত্র তাকে খেয়ে ফেলার জন্য। এবং সে যখন নিচে পড়বে ঠিক তখনই সে আবারও প্লেনে ফিরে আসে এবং সে দেখে তার পাশে সেই মেয়েটি এখনো বসে রয়েছে। মেয়েটি তাকে জানায় তাকে এখনো 12 বার মরতে হবে, অর্থাৎ সেই 12টা নতুন বডিতে তার আত্মা প্রবেশ করবে এবং তাকে বারবার মরতে হবে, আর এটাই তার পানিশমেন্ট। এখন প্রশ্ন হলো এই পানিশমেন্টটা কিসের? মেয়েটি এর উত্তর দেয় না, বরং সে জানায় তুমি চাইলে এই পানিশমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে, আর এটা করার জন্য তোমাকে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু ইজে বেঁচে থাকতে চায় না। সে মনে করে সে মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মেয়েটি তাকে বোঝায় এটা তোমার ভুল ধারণা, যদি তুমি মরে যাও তাহলে মনে রাখবে এটা একটা নতুন জিনিসের শুরু হবে। আর এই বলে এই মেয়েটি এই প্লেন থেকে গায়েব হয়ে যায় এবং পরের মুহূর্তেই এই প্লেনটা ভয়ানক বজ্রপাতের মধ্যে দিয়ে এগোতে শুরু করে, যার ফলে প্লেনটা ডিসব্যালেন্স হয়ে যায়। ইজের সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেটটা পরে নেয় এবং এই ফ্লাইটে থাকা একটি মেয়ে তাকে এই বিপদ থেকে হেল্প করতে এগিয়ে আসে। কিছু সময় পর এই দুর্যোগ ঠিক হয়ে যায়, কিন্তু ইজে এখনো সম্পূর্ণ কনফিউজ। সে কিছুই বুঝতে পারে না। সে প্লেনটা ভালোভাবে ঘুরে দেয় এবং সে একটা জিনিস অনুভব করে, সে বর্তমানে যেই বডিতে রয়েছে এই মানুষটি নিশ্চিত কোনো নামকরা ধনী ব্যক্তি। এবং ঠিক তখনই একটি উজ্জ্বল আলো তার মাথার মধ্যে প্রবেশ করে এবং সে এই বডির সম্পূর্ণ ডিটেলস সে তার চোখের সামনে দেখতে পায়। সে জানতে পারে মানুষটি আসলে এই কোম্পানির সিইও, যেই কোম্পানিতে সে একটা সময় অ্যাপ্লাই করেছিল কিন্তু জব পায়নি। অর্থাৎ সে বর্তমানে যেই বডিতে রয়েছে সেই শরীরটা ছোটবেলা থেকে বিলাসবহুল জীবন কাটিয়ে এসছে। একইভাবে টনি নামে সেই ছেলেটি তার ভাই হয় এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই এই ব্যবসা নিয়ে কম্পিটিশন চলে এসছে। এখন এই সব কিছু জানতে পেরে ইজে তার নতুন পরিচয় খুব আনন্দের সাথে মেনে নেয় এবং সে ডিসাইড করে সে এই জীবনটা আর হারাবে না। কিন্তু তখনই প্লেনে আগুন ধরে যায়। পাইলট প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সেটা কন্ট্রোলের বাইরে চলে যায় এবং একটা সময় প্লেনের একটা অংশ ফাঁকা হয়ে যায় এবং ইজে সেই প্লেনের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর পরের মুহূর্তেই ইজে আবারও একটি অন্ধকার রুমে জেগে ওঠে এবং সে দেখে তার সামনে একটি টেবিলে সেই রহস্যময় মেয়েটি বসে রয়েছে এবং সেই টেবিলে একটি ঘড়ি রয়েছে, যেটা কিনা এটাই নির্দেশ করে ইজের কাছে আর কতগুলো জীবন বেঁচে রয়েছে। মেয়েটি তাকে জানায় তোমাকে যেই নতুন নতুন শরীরের মধ্যে পাঠানো হবে সেই শরীরগুলো এবং সেই মানুষগুলো অলরেডি মরে গেছে, তাই তুমি তাদেরকে রক্ষা করতে পারবে না, কিন্তু দ্বিতীয় চান্স অবশ্যই দিতে পারবে। আর এমনটা যদি তুমি করতে পারো তবে তুমি তোমার জীবনটা সেই শরীরের মধ্যেই কাটাতে পারবে। এবং যদি তুমি বারবার নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অক্ষম হয়ে যাও তাহলে তুমি নরকে চলে যাবে। এরপর মেয়েটি ইজেকে এই নরকের চেহারাটা দেখায়, যেটা দেখে ইজে একদম ভয় পেয়ে যায়, কারণ এটা খুবই ভয়ানক এবং নির্মম প্রকৃতির শাস্তি। এরপরেই ইজে কাঁদতে শুরু করে দেয় এবং সে একটা কথাই বলতে থাকে তার সাথে যেটা হচ্ছে সেটা সে ডিজার্ভ করে না এবং সে কোনো ভুল করেনি। আর এটাই মুভির প্রথম সিন, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখন মেয়েটি তাকে বোঝায় তুমি এটা ডিজার্ভ অবশ্যই করো, কারণ তুমি পাপ করেছো
এবং সেটা হলো তুমি নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছ এবং আমাকে খোঁজার চেষ্টা করেছ। তাই এই শাস্তি তোমাকে পেতেই হবে এবং এই শাস্তি তোমাকে এটা শিখিয়ে দেবে মৃত্যু কতটা কষ্ট। কিন্তু শেষে গিয়ে মেয়েটি তাকে আরও একবার মনে করিয়ে দেয়, তুমি যদি এই 12টা শরীরের মধ্যে যে কোনো একটা শরীরে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তবে তুমি নরকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর এই বলে সে তার মাথায় একটি গুলি করে তাকে মেরে ফেলে এবং তাকে তার দ্বিতীয় জীবনে পাঠিয়ে দেয়। এর পরের মুহূর্তে যে দেখে সে একটি প্লেন থেকে লাফ দিচ্ছে এবং সে স্পোর্টস জাম্পস্যুট পরে রয়েছে, কিন্তু তার সাথে কোনো প্যারাশুট। একইভাবে আরও 3টে মানুষ এই প্লেন থেকে লাফ দেয় এবং তাদের প্রত্যেকের হাতে ক্যামেরা রয়েছে। তারা একটা সময় ইজেকে হেল্প করে এবং ঠিক সেই মুহূর্তে ইজের মাথায় আরও একবার সেই উজ্জ্বল আলো প্রবেশ করে এবং সে এই বডি সম্বন্ধে সমস্ত রকম ডিটেলস জানতে শুরু করে দেয়। সে জানতে পারে এই শরীরটা একজন অল্প বয়সী ছেলের, যে কিনা একজন অ্যাড্রিনালিন জাঙ্কিয়ার। আর এই অ্যাড্রিনালিন জাঙ্কিয়ার তাদেরকে বলা হয় যারা সব সময় উত্তেজনাপূর্ণ, ভয়ানক এবং রিস্কের কাজ করতে পছন্দ করে। আর এইসব করে ছেলেটি 4টে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে। আর আজ সে চ্যালেঞ্জ নিয়েছে প্যারাশুট ছাড়া সে প্লেন থেকে লাফ দেবে এবং 1000 মাইল নিচে রাখা একটি সেফটি নেটের ওপর সে ল্যান্ড করবে। আর এই সব কিছু ন্যাশনাল টিভিতে লাইভ টেলিকাস্ট করা হবে। এমনকি সে যদি এটা সাকসেসফুলভাবে করতে পারে তবে স্পন্সর তাকে $3 বিলিয়ন দেবে। আর এই সব কিছু জানতে পেরে যে করেই হোক তার এই মিশনটা কমপ্লিট করতে সে দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে, কিন্তু একটা সময় সে ফেল হয়ে যায়। সে সোজা মাটিতে আছড়ে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। এরপর আরও একবার সেই কালো এবং অন্ধকার রুমে চলে যায় এবং এবার সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি আমায় বললে আমি এই মৃত্যু ঠেকাতে পারবো, কিন্তু কিভাবে? কারণ প্রতিটা মানুষ অলরেডি মরে গেছে, তাহলে আমি কিভাবে তাদের মৃত্যুকে আটকাতে পারবো? মেয়েটি তাকে বোঝায়, এই জিনিসটা তোমাকে খুঁজতে হবে, কারণ এটা তোমার পানিশমেন্ট। তাই কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি বলো কেন তুমি নিজেকে মেরে ফেলতে চাও? তখন তাকে জানায় সে ছোটবেলা থেকেই গরিব ফ্যামিলিতে বড় হয়েছে এবং তারপর সে পড়াশোনা করার জন্য কোনো রকম হেল্প পায়নি এবং একইভাবে সে কোনো রকম জব পায়নি। এমনকি তার গার্লফ্রেন্ড তাকে ঠকিয়েছে আর এই সব কিছুই তাকে আশাহত করে দিয়েছে এবং সেই কারণেই মরে যেতে চায়। এখন এই কথা শুনে মেয়েটি তাকে বলে, তুমি একজন স্বার্থপর, কারণ তুমি শুধুমাত্র নিজেরটাই চিন্তা করো এবং অন্যের চিন্তা কখনোই করো না। আর এই বলে সে তাকে গুলি করে তার দ্বিতীয় জীবনে পাঠিয়ে দেয়, অর্থাৎ তার 3 নম্বর জীবনে। আর এবার সে লক্ষ্য করে সে একটি অল্প বয়সী ছেলের শরীরে জন্ম নিয়েছে আর এই ছেলেটি একটি স্কুলের ছাত্র। লক্ষ্য করে তার স্কুলের বেশ কিছু ছাত্র একটি ভিডিও দেখে হাসাহাসি করছে। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখে এই ভিডিওটি হলো সেই মানুষটির যে কিনা প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছিল এবং তার মৃত্যু হয়ে গেছে। আর এটা দেখে সে প্রথমবার অনুভব করে তার এই প্রতিটা জীবনই একই সময়কালের মধ্যে ঘটে চলেছে। প্ল্যান করে যে ছেলেটি ভিডিও দেখে হাসছে তাকে সে মেরে ফেলবে, কিন্তু তখনই পিছন থেকে সেই উজ্জ্বল আলো আরও একবার তার ব্রেনে প্রবেশ করে এবং সে জানতে পারে তার এই নতুন জীবনের এই অল্প বয়সের ছেলেটি ছোটবেলা থেকেই তার বাবাকে হারিয়ে ফেলেছে এবং সে বড় হয়েছে তার মায়ের কাছে, যে কিনা সারাটা দিন কাজ করে যায় শুধুমাত্র সংসার চালানোর জন্য। তাই সে ডিসাইড করে নেয় একদিন সে অনেক বড় নামকরা ব্যক্তি তৈরি হবে এবং তার মায়ের সব রকম স্বপ্ন পূরণ করবে। কিন্তু স্কুলে এসে তার স্বপ্ন নষ্ট হয়ে যায় যখন স্কুলের এক ছাত্র যার নাম জিনস্যান, সে তার বন্ধুদের সাথে এই ছেলেটিকে সারাক্ষণ বিরক্ত করতে থাকে এবং তার সাথে নানান রকম প্র্যাঙ্ক করতে থাকে। যদিও এই জিনিসগুলো তার মোটেও ভালো লাগে না, কিন্তু সে এই সব কিছু তার মাকে জানায় না, শুধুমাত্র এই ভেবে হয়তো তার মা অনেক বেশি চিন্তা করবে। আর এভাবেই দীর্ঘদিন এরকম টর্চার হতে হতে তার কাছে এই স্কুলটা অনেকটা নরকের মতো লাগতে শুরু করে এবং প্রত্যেকটা মানুষকে সে পিশাচ মনে করতে শুরু করে দেয়। আর এই কারণে এই ছেলেটি ডিসাইড করে নিয়েছে সে নিজেকে শেষ করে দেবে। কিন্তু ইজের মনে পড়ে যায় সেই রহস্যময় মেয়েটির কথা, যে কিনা বলেছিল নরকের হাত থেকে বাঁচতে হলে তাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাই এবার সে ডিসাইড করে নেয় সে আর মরবে না, বরং নিজেকে বাঁচিয়ে রাখবে। এখন ঠিক পরের মুহূর্তেই জিনস্যান আরও একবার তাকে টর্চার করতে চলে আসে, কিন্তু এবার তার কথায় রাজি হয় না, যার ফলে এদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং খুব সহজেই জিনস্যানকে আহত করে ফেলে। জিনস্যানের একটি বন্ধু ইজের সাথে মারপিট করতে চলে আসে, কিন্তু তাকেও আহত করে ফেলে। কিন্তু এরপর তাদের টিমের সবচেয়ে শক্তিশালী ছেলে টিসক এখানে চলে আসে এবং তার সাথে লড়াই করতে পারে না এবং তারা কে চেপে ধরে যাতে জিনস্যান তার উপর ইচ্ছে মতো আঘাত করতে পারে।
কিন্তু সেই মুহূর্তেই ক্লাসে শিক্ষক চলে আসে, যার ফলে এই মারপিট এখানেই বন্ধ হয়ে যায়। কিন্তু এই ছেলেগুলো ইজেকে ক্লাস শেষ হলে আরও একবার আটক করে এবং ইচ্ছে মতো মারধর করতে শুরু করে দেয়। আর এখানে টিসক প্রথমবার অনুভব করে এবার অনেক হয়েছে, তাদেরকে উচিত এই ছেলেটিকে ছেড়ে দেওয়া। কিন্তু জিনস্যান এমনটা করে না, সে কন্টিনিউ মারপিট করে যায় এবং সে তখন থামে যখন সে তার পছন্দের মেয়েটিকে এই ক্লাসে প্রবেশ করতে দেখে। এরপর ইজে যখন তার বাড়িতে যায়, সে ছেলেটির বাবা মায়ের ছবি দেখতে, আর এটা দেখে তার নিজের ফ্যামিলির কথা মনে পড়েছে, যখন সে স্কুলে থাকত এবং তার মা কাজে যাবার আগে তার জন্য খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়ে সে তারপর কাজে চলে যেত। একইভাবে এই ছেলেটির মাও ঠিক একই রকম কাজ এই ছেলেটির জন্য করে থাকে। একইভাবে ইজে লক্ষ্য করে এই ছেলেটির আচরণ তার চাইতে অনেকটাই বেটার। পরের দিন স্কুলে গেলে ইজে টিসককে জিজ্ঞাসা করে, তুমি এই স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলে, তাহলে কেন তুমি জিনস্যানের আন্ডারে হয়ে কাজ করো? তখন টিসক তাকে বোঝায় এই স্কুলের বস হলো এখানকার সিনিয়র স্টুডেন্ট, তাই সে যদি জিনস্যানের সাথে খারাপ আচরণ করে তবে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন লাঞ্চের সময় হলে ইজে তার লাঞ্চ করতে শুরু করে দেয় এবং ঠিক তখনই জিনস্যান তার খাবারটা ইজের মাথায় ঢেলে দেয়। কিন্তু এবার ইজে চুপ থাকে না, বরং সেও তার খাবারটা জিনস্যানের মাথায় ঢেলে দেয় এবং এখান থেকে চলে যায়। স্বাভাবিকভাবেই জিনস্যান খুব রেগে যায় এবং সে টিসককে অর্ডার দেয় সে যেন এখনই এই ছেলেটিকে ধরে নিয়ে আসে। কিন্তু টিসক জানিয়ে দেয় সে এখন খাবার খাবে, তাই এখন এই কাজ সে করতে পারবে না। এখন এই কথা শুনে ক্লাসের প্রত্যেকটা ছাত্র হাসতে শুরু করে দেয়, যার ফলে জিনস্যান খুব লজ্জিত হয় এবং এখান থেকে চলে যায়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইজে টিসককে জানিয়েছিল সে জিনস্যানের সাথে যাই করবে তাতে সে যেন তার মধ্যে ইন্টারফেয়ার না করে, তাতে সিনিয়র স্টুডেন্টরা তাকে মারতে আসলেও সে কোনো কিছুই করবে না। অন্যদিকে জিনস্যান তার সিনিয়র স্টুডেন্টদেরকে তার সমস্যার কথা জানিয়ে দেয় এবং এই কথা শুনে সিনিয়র স্টুডেন্টের গ্যাং এই ক্লাসরুমে চলে আসে। কিন্তু তারা যখন দেখে জিনস্যান সামান্য এই ছোট্ট বাচ্চা ছেলের কাছে হার মেনে নিয়েছে, তখন তারা রেগে। একইভাবে তারা মনে করতে শুরু করে হয়তো জিনস্যান খুবই ভীতু প্রকৃতির একটি ছেলে, তাই তারা তাদের গ্যাং থেকে তাকে বের করে দেয়। আর এই সব কিছু দেখে ইজে জিনস্যানকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, যার ফলে জিনস্যান তাকে অ্যাটাক করতে যায়। কিন্তু এবার টিসক এগিয়ে আসে এবং ইজেকে রক্ষা করে। আর এভাবেই জিনস্যান, যে কিনা একটা সময় এই স্কুলের বস ছিল, সে এখন প্রত্যেকের কাছে হাসির পাত্র তৈরি হয়ে যায় এবং কেউ তাকে কোনো রকম সম্মান দেয় না। একইভাবে সে লক্ষ্য করে সে যেই মেয়েটিকে পছন্দ করত সে এখন তাদের সিনিয়র বসের সাথে সময় কাটাতে শুরু করেছে। এখন বিকেল হলে ইজে শহরটা ঘুরতে বের হয় এবং একটা সময় সে একটি গাড়ির সামনে চলে আসে, কিন্তু ভাগ্য ভালো থাকে গাড়ির ড্রাইভার এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই তার গাড়িটা থামিয়ে ফেলে। এখন এরকম ঘটনায় ইজে এটা লক্ষ্য করে না পিছন থেকে জিনস্যান তাকে ডেকে চলেছে এবং একটা সময় জিনস্যান ইজেকে পিছন থেকে আঘাত করে এবং যখন সে অজ্ঞান হয়ে যায় তখন তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয় এবং একটা সময় ইজের মৃত্যু হয়ে যায় এবং সে আরও একবার সেই অন্ধকার কালো রুমের মধ্যে ফিরে যায়। কিন্তু এবার সে মেয়েটিকে প্রশ্ন করবে তার আগেই মেয়েটি তাকে তুলে আছাড় মারে এবং তারপর তাকে গুলি করে মেরে ফেলে এবং তার চতুর্থ জীবনে তাকে পাঠিয়ে দেয়। আর এবার ইজে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সে বন্দী অবস্থায় রয়েছে এবং তার চারপাশে প্রচুর গ্যাংস্টার রয়েছে। তার মুখটা কাপড় দিয়ে ঢাকা থাকে, যার ফলে সে কিছুই দেখতে পারে না। এখন সেই গ্যাং মেম্বারগুলো ইজের মাথায় জল ঢালে এবং তাকে প্রশ্ন করে, বলো সেই মেয়েটি কোথায় এবং টাকাগুলো কোথায় রয়েছে। ইজে কোনো কিছুই বুঝতে পারে না, তাই একজন মেম্বার হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে তার চোখটা নষ্ট করে দেবার চেষ্টা করে। ইজে তাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে কিছুটা সময় দেয় এবং সে এই সব কিছুর উত্তর দিয়ে দেবে। আসলে ইজের কাছে কোনো রকম মেমোরি নেই, কারণ সেই উজ্জ্বল আলো তার মাথায় এখনো প্রবেশ করেনি, তাই সে এর জন্য কিছুটা সময় চায়। কিন্তু এই গ্যাং লিডার তাকে সময় তো দেয় না, বরং একটি বড় হ্যামার নিয়ে তার দিকে এগিয়ে আসে এবং তার মাথা বরাবর আঘাত করার চেষ্টা করে। কিন্তু ভাগ্য ভালো থাকে ঠিক সেই মুহূর্তে সেই উজ্জ্বল আলো ইজের মাথায় প্রবেশ করে এবং সে জানতে পারে এই নতুন শরীরটি একজন নামকরা ক্রিমিনালের, যে কিনা পুরো বিশ্বে ক্রিমিনাল অর্গানাইজেশনের একজন মেম্বার এবং সে টাকার জন্য সবকিছু করে থাকে, সেটা মার্ডার থেকে শুরু করে কিডন্যাপ সবকিছু। কিন্তু একদিন এই ছেলেটির তার বসের গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসা হয়ে যায় এবং তারা দুজন প্ল্যান করে তারা এই খারাপ কাজ ছেড়ে দূরে কোথাও চলে যাবে। কিন্তু তার জন্য তাদের প্রচুর টাকার দরকার হবে, তাই সে তার বসের কাছ থেকে $10 বিলিয়ন চুরি করে নেয় এবং সেটা একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয় এবং এরপর সে মেয়েটির সাথে দেখা করতে চলে যায়। কিন্তু রাস্তার মাঝেই তাকে ধরে ফেলা হয়। এখন এই সব কিছুর পর ইজে জানতে পারে তার মধ্যে ফাইট করার একটি স্পেশাল ট্যালেন্ট রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তার চারপাশে থাকা
গ্যাং মেম্বারদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এই ফাইট কোনো সাধারণ ফাইট হয় না, কারণ তার হাত পা বাঁধা থাকে এবং সেই অবস্থায় সে চেয়ার নিয়ে এত সুন্দরভাবে ফাইট করে যায়, যার ফলে একজন মেম্বারও তাকে কন্ট্রোল করতে পারে না। এখন এর মধ্যে ইজে এই ঘরের এক পাশে বেশ কিছু অস্ত্র দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে ঘরের লাইটটা অফ করে দেয় এবং সে অস্ত্রগুলো হাতে তুলে নেয় এবং তারপর সে এই অন্ধকারের মধ্যেই ফাইট করতে শুরু করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই প্রত্যেকটা গ্যাং মেম্বারকে সে মার্ডার করে ফেলে। এখন এরপর ইজে অনুভব করে তার যে স্পেশাল ট্যালেন্ট রয়েছে, অর্থাৎ ফাইট করার তার যে স্পেশাল ট্যালেন্ট রয়েছে, তার সাহায্যে সে বেঁচে থাকতে এবং একইভাবে তার কাছে প্রচুর টাকা রয়েছে। তাই সে এখন এখান থেকে পালিয়ে যায়। সে সবার প্রথমে এখানে থাকা একটি বাইক নিয়ে এখান থেকে বের হয় এবং এখানে আমরা দেখতে পাই এই সব কিছুই একটি ট্র্যাকের মধ্যে ঘটেছে, যেটা ক্রমাগত রাস্তার মাঝে চলছিল। এখন ইজে এই বাইকে করে দ্রুততার সাথে এখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে তার বস জানতে পেরে যায় ইজে তাদের ট্র্যাক থেকে পালিয়ে গেছে। তাই সে প্রত্যেকটা গ্যাং মেম্বারদেরকে সতর্ক করে দেয় এবং তার লোকেশন সেন্ড করে দেয়, যাতে তারা যে করেই হোক ইজেকে আটকাতে পারে। এবং একইভাবে সে ঘোষণা করে দেয় যে ধরতে পারবে তাকে অনেক টাকা উপহার দেয়া হবে। এদিকে রাস্তায় ইজের পিছনে বেশ কিছু গ্যাং মেম্বার পড়ে যায় এবং তারা তাকে লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়। ইজে কোনো রকমে একটি বড় ট্রাকের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু সে জানে সে বেশিক্ষণ এভাবে থাকতে পারবে না। তাই সে তার বাইকটা ব্যবহার করে সেই গ্যাং মেম্বারকে আহত করে ফেলে এবং আবারও তীব্র গতিতে বাইক চালাতে শুরু করে দেয়। একইভাবে গ্যাং মেম্বারগুলো ক্রমাগত ফায়ার করে যায়, কিন্তু তারা ভুলবশত তাদের গাড়ির টায়ারে ফায়ার করে দেয় এবং তাদের গাড়ি উল্টে যায়। এমনকি তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন সামনে থাকা সেই বড় ট্রাকটা ব্রিজের মাঝখানে উল্টে যায় এবং এক ভয়ানক ধ্বংসলীলা শুরু হয়ে যায়। কিন্তু ইজে তার বাইক নিয়ে সোজা এগিয়ে যায় এবং তার ট্যালেন্ট ব্যবহার করে এই আগুনের মধ্যে দিয়ে সে দ্রুত গতিতে এগিয়ে। কিন্তু এই সব কিছু করার পরও এই গ্যাং মেম্বাররা তার পিছন ছাড়ে না, বরং এবার বাইক নিয়ে তারা তাকে ফলো করতে শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই পুলিশ অফিসার তার পিছনে পড়ে যায়। কিন্তু ইজে এত সুন্দরভাবে বাইক চালায় এবং তার দক্ষতা এতটাই বেশি থাকে, যার ফলে কোনো কিছুই তাকে আটকাতে পারে না এবং সে একটা সময় শপিং মলের মধ্যে দিয়েও বাইক চালাতে শুরু করে দেয়। সে বুঝতে পারে সে এমন একটা জায়গায় চলে এসছে যেখান থেকে সে বের হতে পারবে না। তাই সে সোজা এলিভেটরের মধ্যে বাইক নিয়ে চলে যায় এবং বাইক সমেত সে সোজা বিল্ডিংয়ের টপ ফ্লোরে উঠে পড়ে এবং সেখান থেকে বাইক চালিয়ে সোজা সুইমিং পুলে লাভ। আর এমনটা করাতে জলের কারণে তার ফোনটা নষ্ট হয়ে যায় এবং গ্যাং মেম্বাররা তাকে আর ট্র্যাক করতে পারে না এবং অবশেষে সে তার সেই পছন্দের মানুষ অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, যে কিনা ব্রিজের কাছে দাঁড়িয়েছিল এবং তাকে দেখতে পেয়ে এই মেয়েটি তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে দেয়, যেটা দেখে ইজে প্রথমবার বুঝতে পারে এই মেয়েটি তাকে কতটা ভালোবাসে এবং একইভাবে এদের মধ্যে সম্পর্কটা কতটা গভীর। তাই সে মেয়েটিকে জানিয়ে দেয় তার সেই টাকাগুলো সে কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি হাতে বন্দুক তুলে নেয় এবং তাকে গুলি করে মেরে ফেলে। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই সব কিছুই মেয়েটির প্ল্যান ছিল। আসলে সে তাকে ভালোবাসে না, বরং টাকাগুলো সে নেবার জন্য এমনটা করেছে এবং সে তার মিশনে সফল হয়েছে। যাই হোক, ইজে আরও একবার সেই অন্ধকার রুমে ফিরে যায় আর এবার তার সামনে থাকা মেয়েটি তার উপর হাসতে শুরু করে দেয়, শুধুমাত্র এই ভেবে যে সে মেয়েটির চোখের জল দেখে কতই না সহজে তাকে বিশ্বাস করে ফেলেছে। কিন্তু ইজে এতে রাগ করে না, কারণ সে জানে মেয়েটিকে সে টাকার সঠিক লোকেশন বলেনি। তাই তার বিশ্বাস সে পরের জীবনে জন্ম নেবার পর সেই টাকা সে পুনরায় নিয়ে নেবে। এখন সেই রহস্যময় মেয়েটি আরও একবার তাকে গুলি করে তার পরের জীবনে পাঠিয়ে দেয়, অর্থাৎ তার পঞ্চম জীবন এখান থেকে শুরু হয়ে যায়। আর এবার সে একটি জেলের মধ্যে বন্দী থাকে। একইভাবে এবার তার নাম হয় জুবি। সে বুঝতে পারে না এই ছোট্ট জেল থেকে সে কিভাবে বের হবে, কিন্তু তার ভাগ্য ভালো থাকে ঠিক তখনই সেই মুহূর্তে এখানে একটি গার্ড চলে আসে এবং তাকে তার আসল জেলে নিয়ে যায় এবং যাবার পথে বেশ কিছু কয়েদি তাকে দেখে পাথর ছুঁড়তে শুরু করে দেয়। একইভাবে তারা ইজের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকাতে থাকে। এখন সে যখন তার জেলে প্রবেশ করে সেখানে তার বেশ কিছু সেলমেটকে দেখতে পায় এবং জানতে পারে তাদেরকে আগামী 4 দিনের মধ্যেই এই জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এমনকি সে এটাও জানতে পারে তাদের সাথে একজন সাইকোপ্যাথ কয়েদি রয়েছে। সে জেলের চারপাশটা ভালোভাবে দেখে এবং একাধিক বই সে দেখতে এবং প্রত্যেকটা বই সাইকোপ্যাথ কিলারদের সম্বন্ধে লেখা থাকে এবং পরের মুহূর্তে সেই সাইকোপ্যাথ কয়েদি তার জেলে প্রবেশ করে। আর এখানে সে যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়। সে দেখে এই সাইকোপ্যাথ কয়েদি আর কেউ নয়, স্বয়ং জিনস্যান। এখন জিনস্যান তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয় এবং জেলের বাকি কয়েদিরা
এই ফাইট কোনো রকমে ঠেকায়। পরের মুহূর্তেই সেই উজ্জ্বল আলো ইজের মাথায় প্রবেশ করে এবং সে জানতে পারে এই জুবি নামের ছেলেটি একজন MMA ফাইটার, যার অর্থ হলো সে মার্শাল আর্টের সাথে সাথে অন্যরকম ফাইটিং স্কিলও ভালোভাবে জানে। কিন্তু তার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি মোটেও ভালো নয়। বর্তমানে তাদের অনেক টাকার দরকার, আর এই কারণে জুবি গ্যাং মেম্বারদের হয়ে কাজ করার ডিসিশন নিয়ে নেয়। গ্যাং লিডার তার সাথে একটি ডিল করে। সে জানায়, তুমি একটি মিথ্যে অ্যাক্সিডেন্টের অপরাধ নিজের মাথায় নিয়ে নেবে এবং তার জন্য তোমার জেল হবে না, কারণ তোমার বয়স 18-র নিচে, এবং এইসব কমপ্লিট করতে পারলে আমি তোমাকে $2 বিলিয়ন দিয়ে দেব। এখন ডিল আলোচনা করার মধ্যে দূরে দাঁড়িয়ে একটি মানুষ কিছু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এখানে আমরা মুখটা দেখতে পাই না, কিন্তু সে তার হাতে একটি লাইটার নিয়ে থাকে। জুবি এই ডিলটা মেনে নেয় এবং কোর্টে গেলে তাকে জেলের শাস্তি দেওয়া হয়, অর্থাৎ গ্যাং লিডারের কথা সত্যি হয় না। একইভাবে জেলে যখন তার লয়ার তার সাথে দেখা করতে যায়, সে তাকে $2 বিলিয়ন কথা মনে করিয়ে দেয়, কিন্তু লয়ার জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না, যেটা শুনে সে চমকে যায়। এরপর ইজে আরও একটি মেমোরি সে চোখের সামনে দেখতে পায়। সে জানতে পারে জিনস্যান, যে কিনা এখন সাইকোপ্যাথ হিসেবে রয়েছে, কিন্তু সে কোনো সাইকোপ্যাথ নয়, বরং সে এর অভিনয় করছে, কারণ সে এমন করে প্রত্যেককে তার কন্ট্রোলে রাখতে। কিন্তু এখন যেহেতু ইজে এই সব কিছু জানতে পেরে গেছে, তাই সে জিনস্যানকে মারতে শুরু করে দেয় এবং তাকে বলে, তুমি সবার সামনে বলে দাও তোমার সত্যিটা কি। কিন্তু সে চুপ থাকে, যার ফলে বাকি কয়েদিরাও তার উপর হামলা করতে শুরু করে দেয় এবং এতদিনে ঘটে যাওয়া তাদের উপর অত্যাচারের প্রতিশোধ নিয়ে নেয়। পরের দিন এই কয়েদিরা যখন কার্পেন্ট্রি শপে কাজ করতে থাকে, তখন একটি ধারালো ব্লেড ইজের দিকে ছুটে আসে। ইজে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ব্লেডটা অন্য একটি কয়েদির গায়ে সজোরে আঘাত করে এবং তার মৃত্যু হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই সেই বাকি কয়েদিরা তাদের অস্ত্র হাতে তুলে নেয় এবং তারা ইজেকে মার্ডার করতে চায়। তারা জানায় তার যে লয়ার তাদেরকে অর্ডার দিয়েছে তারা যেন ইজেকে মার্ডার করে। কিন্তু এদের মধ্যে জি ইয়াং নামের একটি ছেলে থাকে, যে কিনা একমাত্র এই ফাইটে অংশগ্রহণ করে না, বরং এখান থেকে পালিয়ে যায়। এখন এই ফাইট শুরু হলে ইজে তার MMA ফাইটিং স্কিল ব্যবহার করে প্রত্যেককে মারতে শুরু করে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রত্যেককে আহত করে ফেলে। এখন সেই জিয়াং নামের ছেলেটি একটি অস্ত্র নিয়ে এই রুমে প্রবেশ করে এবং সে ইজেকে হেল্প করার জন্য রেডি হয়ে যায়। আর এটা দেখে ইজে বেশ ইমপ্রেস হয়ে যায়, তাই সে তাকে তার বন্ধু বানিয়ে নেয়। আর এভাবেই সেই দিনটা চলে আসে যেদিন ইজেকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। সে প্রত্যেকটা কয়েদির সাথে দেখা করে এবং তাদের সাথে শেষবারের মতো কথা বলে এখান থেকে বেরিয়ে যায়। বাইরে গেলে তার লয়ার তার জন্য অপেক্ষা করে, যে কিনা কথা মতো তার জন্য $2 বিলিয়ন নিয়ে রেডি থাকে। কিন্তু ইজে এই টাকা নেয় না, বরং সে জানায় সে এখন তার জীবনটা সুন্দরভাবে কাটাতে চায় এবং বেআইনি টাকা এবং বেআইনি কাজ সে আর করতে চায় না। এরপর সে সেই জায়গায় চলে যায় যেখানে সেই টাকা লুকিয়ে রেখেছে, অর্থাৎ আগের জীবনে সে যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সেখান থেকে টাকাগুলো কালেক্ট করে। কিন্তু এইসব করতে গিয়ে কেউ একজন তাকে ফলো করে, যেটা সে লক্ষ্য করে না। এরপর সে তার বাড়িতে চলে যায় এবং ইজে যখন বিশ্রাম নেয় সে অনুভব করে তার মা তার পাশে বসে রয়েছে। কিন্তু পরের মুহূর্তেই তার ঘুমটা ভেঙে যায় এবং সে বুঝতে পারে এই সব কিছুই তার স্বপ্ন ছিল। এখন এর মধ্যে তার ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় তার মায়ের। সে চোখে জল নিয়ে ফোনটা ধরে এবং তাকে জানায় সে খুব শীঘ্রই তার সাথে দেখা করবে এবং এরপর সে রেল স্টেশনে চলে যায় এবং সেখানে গিয়ে তার সেই টাকাটা দুটো ভাগে ভাগ করে এবং একটি ভাগ সেই রেল স্টেশনে থাকা একটি লকারের মধ্যে রেখে দেয় এবং সে যদি 4 দিনের মধ্যে এখানে ফিরতে না পারে তবে এই টাকা পুলিশের হাতে চলে যাবে। আর এটা ইজে ভালোভাবে জানে এবং এরপর সে তার হোম টাউনে চলে আসে। কিন্তু রাস্তার মাঝেই পিছন থেকে এক ব্যক্তি তার উপর আঘাত করে এবং তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর এই মানুষটি সেই মেয়েটির বাবা হয় যাকে সে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। যদিও সে অ্যাক্সিডেন্ট করেনি, কিন্তু এর পুরো অপরাধটা সে নিজের মাথায় নিয়ে নিয়েছে। তাই মেয়েটির বাবা তাকে মার্ডার করে ফেলে এবং তার মেয়ের প্রতিশোধ নিয়ে নেয়। অর্থাৎ আরও একবার সে সেই কালো অন্ধকার রুমে ফিরে যায়। আর এবার সেই রহস্যময় মেয়েটিকে মাত্র কয়েকটা কথাই বলতে পারে এবং বোঝাতে পারে সে কিভাবে আরও একবার মরে গেল। কিন্তু মেয়েটি তাকে বেশিক্ষণ সময় দেয় না, বরং তার বন্দুক দিয়ে আরও একবার তাকে মেরে ফেলে এবং তার 6তম জীবনে পাঠিয়ে দেয়। আর এবার তার জন্ম হয় একটি ছোট্ট বাচ্চার শরীরে। বাচ্চাটি রেস্টুরেন্টের ভিতরে একটি চেয়ারে শুয়ে থাকে এবং ঠিক তখনই সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তার মা, যে কিনা রেস্টুরেন্টে কোনো দরকারে গিয়েছিল, সে প্রত্যেকের কাছে ক্ষমা চায় এবং তার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু গাড়িতে যেতেই তার মায়ের রূপ হিংস্র হয়ে যায় এবং সেই ছোট্ট বাচ্চাটিকে সে বকতে শুরু করে দেয়, কারণ সে মানুষের মধ্যে কান্নাকাটি করে আর এই জিনিসটা তার মোটেও পছন্দ নয়। এখন এই সব কিছু ইজে সহ্য করে নেয়। একইভাবে সেই উজ্জ্বল আলো
এখন আর তার মাথায় প্রবেশ করে না, কারণ এই বাচ্চাটির কোনো স্মৃতি নেই, কারণ সবে মাত্র তার জন্ম হয়েছে। এরপর তার মা তাকে বাড়িতে নিয়ে গিয়ে বিছানার মধ্যে যেমন তেমন ভাবে রেখে দেয় এবং তার রাগী রূপ আরও একবার বেরিয়ে আসে। এরপর তার পরিচয় হয় তার বাবার সাথে, যে কিনা হাসি মুখে তাকে কোলে নেয়। এই যে মনে করে হয়তো তার বাবা একজন ভালো মানুষ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেও তার আসল রূপ দেখিয়ে দেয়। সে লক্ষ্য করে তার বাবা তাকে সেই সব খাবারগুলো খাওয়াচ্ছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এর মধ্যে রুমে দুজন পুলিশ অফিসার চলে আসে এবং তাদের অভিযোগ এই বাড়ির অভিভাবকরা বাচ্চাদের উপর টর্চার করে, তাই তারা বাচ্চাটির শরীর ভালোভাবে চেক করার চেষ্টা করে। কিন্তু বাচ্চাটির বাবা তেমনটা করতে দেয় না, বরং সে জানায় তারা এমন কোনো কিছুই করে না। এখন এরপর এই দুজন পুলিশ অফিসার এখান থেকে চলে যায় এবং বাচ্চাটির মা বাচ্চাটিকে বালিশ চাপা দিয়ে মার্ডার করে ফেলে। এই যে যখন অন্ধকার রুমে ফিরে যায়, মেয়েটি তাকে বোঝায় প্রত্যেকটা জীবন তোমাকে এই সুযোগ দেবে না যে তুমি তাদেরকে রক্ষা করতে পারবে। তাই বাচ্চাটির মৃত্যু ঠিক তেমনই ছিল। এরপর সে তাকে গুলি করে সপ্তম জীবনে পাঠিয়ে দেয় এবং তার সপ্তম জীবন শুরু হয় একটি রেল স্টেশনের বাইরে থেকে। সে লক্ষ্য করে সে যেই টাকাটা রেল স্টেশনে রেখে দিয়েছিল সেই লকারটা খুব শীঘ্রই এক্সপায়ার হয়ে যাবে, তাই সে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং তার টাকাটা কালেক্ট করে নেয়। সে সেখানে থাকা আয়নায় তার মুখটা দেখলে সে লক্ষ্য করে তার মুখটা ঠিক তেমন দেখতে যেমনটা এই রেল স্টেশনের বিভিন্ন ব্যানারে রয়েছে। সে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো সেলিব্রিটি। এখন এর মধ্যে সেই উজ্জ্বল আলো আরও একবার তার মাথার মধ্যে প্রবেশ করে এবং তার ধারণা সঠিক হয়। সে জানতে পারে এই চেহারা এবং এই মানুষটি এই শহরের একজন নামকরা মডেল এবং তার পপুলারিটি স্কুল জীবন থেকে শুরু হয়েছিল, যার কারণে বর্তমানে তার কাছে অনেক টাকা রয়েছে। আর এই জিনিসটা ইজের বেশ ভালো লেগে যায়। এরপর সে তার নতুন বাড়িতে চলে যায় এবং দেখে এই বাড়িটি খুবই সুন্দর এবং আধুনিক জিনিস দিয়ে পরিপূর্ণ, আর এই জিনিসগুলো তার বেশ ভালো লেগে যায়। এরপর সে নিউজ পেপার পড়লে জানতে পারে সেই ফ্যামিলি যে কিনা বাচ্চাটিকে মার্ডার করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। একইভাবে সে জানতে পারে সেই MMA ফাইটার বাইক অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে, কিন্তু আসল সত্যিটা কেউ জানে না, আর সেই সত্যিটা হলো তাকে মার্ডার করা হয়েছে। এখন এর মধ্যে ইজের ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় তার বন্ধুর, যে কিনা তার জন্য একটি VIP পার্টির আয়োজন করেছে। তাই সে তাকে সেখানে ইনভাইট করে। ইজে কথা মতো পার্টিতে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এমন অবস্থায় সে দেখে টনি নামে সেই ছেলেটি যে কিনা তার ইন্টারভিউ নিয়েছিল সে এখন কোম্পানির মালিক হয়ে গেছে। আসলে তার দাদার মৃত্যুর পর সে এখন থেকে সেই কোম্পানির মালিক হয়ে গেছে। পরের দিন সকাল হলে ইজেকে একটি ছেলে ঘুম থেকে ওঠায়, কারণ আগের দিন রাতে সে খুব বেশি নেশা করেছিল, যার কারণে তার নেশা এখনো কাটেনি। আর এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং ইজের ভাই হয়। তার ভাই তাকে জানায় সে বর্তমানে USA যাচ্ছে এবং কয়েক সপ্তাহ সেখানে কাটাবে, তাই সে যেন এই কদিন তার ক্যাফেটা ভালোভাবে দেখাশোনা করে। এখন সকাল হতেই ইজে এই ক্যাফেতে কাজ করতে শুরু করে দেয়। সে সবকিছুই ভালোভাবে করতে থাকে, কিন্তু যখন এই ক্যাফেতে একটি মেয়ে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং যিশু, যে কিনা একটার সময় তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন সে তাকে চিনতে পারবে না, কারণ সে একটি নতুন জীবনে রয়েছে। ইজের মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা, যখন সে যিশুর সাথে দেখা করেছিল এবং কিভাবে তাদের সাথে প্রথমবার কথা হয়েছিল। সেই সব কিছুই তার মনে পড়তে শুরু হয়ে যায়। এখন যিশু যখন ক্যাফেতে প্রবেশ করে এবং সে কিছু খাবার জন্য অর্ডার করে, তখন ইজের সমস্যা আরও বেড়ে যায়। এমনকি যিশুকে খাবার দিতে গিয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। এখন এই সব কিছু দেখে তার ভাই ইজেকে বুঝিয়ে দেয় এই মেয়েটি প্রতিদিন তাদের এই ক্যাফেতে আসে এবং সে ততক্ষণ থাকে যতক্ষণ না তাদের এই ক্যাফে বন্ধ হচ্ছে, এবং একইভাবে এই মেয়েটি একজন রাইটার যে কিনা গল্প লেখে। এখন এই সব কিছু জানতে পেরে ইজের মনের কৌতূহল বেড়ে যায়, তাই সে তার নামে ইন্টারনেটে সার্চ করে এবং জানতে পারে সত্যি যিশু এখন ভালো ভালো গল্প লেখে এবং সেগুলো বই আকারে ছাপানো হয়। এমনকি সে যিশুর একটি প্রেস কনফারেন্সের ভিডিও মন দিয়ে দেখে, যেখানে যিশু সেই মিডিয়া রিপোর্টারকে জানায় তার এই সফলতার পিছনে একজন মানুষের হাত রয়েছে, আর সে হলো তার বয়ফ্রেন্ড, যে কিনা সব সময় তাকে এরকম কাজ করতে অনুপ্রেরণা দিয়েছে। একইভাবে সে যখন এই কাজ করার পর প্রথম প্রাইজ মানি পায়, সেটাও সে তার বয়ফ্রেন্ডকে দিয়েছিল, কিন্তু এরপর যিশু আর কিছুই বলে না, বরং তার মনটা খারাপ হয়ে যায়। আর এখান থেকে ইজের মনে পড়ে সেই দিনটার কথা, যখন শেষবারের মতো তার যিশুর সাথে কথা হয়েছিল এবং তখন সে তাকে একটি লেটার ধরিয়েছিল। আসলে সেই লেটারে কোনো চিঠি ছিল না, বরং সেখানে তার প্রাইজ মানিটা ছিল। আসলে সে তার প্রথম ইনকামটা তাকে দিতে চেয়েছিল, কিন্তু সে সেটা বুঝতে পারেনি, বরং সে তার সাথে ব্রেকআপ করে চলে এসেছিল। ইজে ভালোভাবে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলে,
তাই সে সঙ্গে সঙ্গে একটি লাইব্রেরিতে যায় এবং যিশুর লেখা একটি বই মন দিয়ে পড়তে শুরু করে দেয়। আর এই বইয়ে লেখা প্রতিটা গল্প তার জীবনের সাথে এবং যিশুর জীবনের সাথে একদম মিলে যায়। আর এই সব কিছু দেখে তার মনটা আরো খারাপ হয়ে যায়, কিন্তু এখন সে কিছুই করতে পারবে না, কারণ তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে এবং সে এখন অন্য জীবনে রয়েছে। এখন এর মধ্যে এই ক্যাফেতে সে একটি পেন দেখতে, যেটা কিনা লাল কালারের থাকে। আর এটা দেখে তার মনে পড়ে যায় সে একদিন এমনই পেন যিশুকে গিফট করার প্ল্যান করেছিল, কিন্তু সেদিন বৃষ্টি হবার কারণে তার সব জিনিস নষ্ট হয়ে গিয়েছিল। এমনকি এই অবধি নয়, এই যে লক্ষ্য করে সেদিন সে যিশুকে যে ছেলেটির সাথে দেখেছিল, যে কিনা ফুল দিয়েছিল তাকে, সে এখন অন্য একটি মহিলাকে নিয়ে এই ক্যাফেতে প্রবেশ করেছে। একইভাবে তার সাথে একটি বাচ্চা মেয়ে রয়েছে এবং অদ্ভুত ব্যাপার, এই মেয়েটি যিশুকে আন্টি বলে রাখছে, যেটা শুনে ইজে নিজেকে বোকা মনে করতে শুরু করে দেয়। সে বুঝতে পারে শুধুমাত্র সন্দেহের কারণে সে কত বড় ভুল করে ফেলেছে। আসলে ছেলেটি তার বয়ফ্রেন্ড নয়, বরং তার ভাই ছিল। এখন ইজে কোনো উপায় না পেয়ে সে ডিসাইড করে তার এই ক্যাফেটা সপ্তাহে 7 দিন খুলে রাখবে, শুধুমাত্র যিশুর জন্য। আর এমনভাবেই প্রত্যেক দিন সে যিশুকে সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাওয়া, এবং প্রতিবারই সে তাকে জানায় তার যে গল্পগুলো রয়েছে সেগুলো সে পড়ে তার ফ্যান হয়ে গেছে। আসলে এর বাইরে সে আর কিছু বলতেও পারবে না। এরপর সে মেয়েটিকে জানায় তার কাছে একটি আইডিয়া আছে যার ওপর সে একটি গল্প লিখতে পারবে। আর এই বলে সে এমন একটি মানুষের গল্প শোনায় যার বারবার মৃত্যু হয় এবং প্রতিবার সে নতুন রূপে জন্ম নেয়। আসলে সে এমন করে তার সাথে ঘটে চলা প্রতিটা ঘটনা তাকে বোঝাতে চায়। এখন এই সব কিছু শুনে যিশু খানিকটা অবাক হয়ে যায়, কারণ এমন গল্প সে জীবনেও শোনেনি। যাই হোক, এরপর ইজে যিশুর একটি অটোগ্রাফ নেয় এবং এখানে সে লক্ষ্য করে যিশু যেই পেনটা দিয়ে অটোগ্রাফ দিচ্ছে সেই পেনটা তার পছন্দের পেন, অর্থাৎ সে যেটা তাকে গিফট করবে বলে প্ল্যান করেছিল সেই পেনটা। আর এখান থেকে ইজে প্রথমবার জানতে পারে তার মৃত্যুর পর তার মা তার পছন্দের জিনিসগুলো যিশুকে দিয়ে দিয়েছে, কারণ সে ভালোভাবে জানত তার ছেলে আসলে কি চায়। আর এভাবেই প্রত্যেক দিন যিশু এই ক্যাফেতে আসে এবং ইজে তাকে তার গল্প শোনাতে শুরু করে দেয়। একদিন যিশু তাকে জিজ্ঞাসা করে, তোমার এই গল্পের যে হিরো সে কেন তার মায়ের সাথে দেখা করে না? কারণ আমি তো দিনে একবারও মাকে না দেখলে থাকতেই পারি না। ইজে তাকে জানায় এটা সম্ভব নয়, কারণ এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। যিশু তাকে বলে, তুমি গল্পটা এমনভাবে বলছো যেন তোমার জীবনেই এটা ঘটে চলেছে। এরপর সে তাকে জানায় বাকি গল্প সে পরের দিন শুনবে, কারণ আজ তার দেরি হয়ে যাচ্ছে। আর এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর ইজে লক্ষ্য করে তার ক্যাফের পাশ দিয়ে বেশ কিছু পুলিশ অফিসার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই জানতে পারে দূরে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা শুনে তার অতীতের বেশ কিছু দুঃস্বপ্নের কথা মনে পড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে ছুটে সেই দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সে দেখে একটি লাল ছাতা এবং একটি ব্যাগ নিচে পড়ে রয়েছে এবং একই সাথে মাটিতে রক্ত লেগে রয়েছে। সে পাগলের মতো হয়ে যায়, কারণ এরকম লাল ছাতা যিশুর কাছেও ছিল। সে পুলিশকে জিজ্ঞাসা করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন কোথায়, কিন্তু পুলিশ তাকে এখান থেকে জোরপূর্বক নিয়ে যায়। এখন এমন অবস্থায় সে লক্ষ্য করে যিশু দূরে দাঁড়িয়ে রয়েছে এবং তার কাছে লাল ছাতাটা রয়েছে, অর্থাৎ সে সুস্থ রয়েছে। আর এটা দেখে সে শান্ত হয়ে যায়, কিন্তু যিশু অবাক হয়ে যায়, কারণ একটি অচেনা মানুষের অ্যাক্সিডেন্ট দেখে তার এরকম আচরণ তাকে অবাক করে দেয়। একইভাবে পুলিশের সাথে ফাইট করতে করতে তার হাত থেকে রক্ত বেরিয়ে যায়, কিন্তু সে খেয়াল করে না। তাই যিশু তাকে হসপিটালে নিয়ে যায় এবং তার হাতটা ব্যান্ডেজ করে দেয় এবং একইভাবে জানায় সে আজ যেমন আচরণ করল ঠিক তেমন আচরণ আজ থেকে কয়েক বছর আগে সেও করেছিল, যখন সে জানতে পেরেছিল তার বয়ফ্রেন্ড মরে গেছে। আসলে তার সাথে শেষবার ভালোভাবে কথা হয়নি, যেটুকু হয়েছে সেটা ঝগড়ার মতন করে হয়েছে এবং একইভাবে মৃত্যুর আগে সে তাকে শেষবারের মতো দেখতে পায়নি। তাই সেই দিনটা তার কাছে খুব কষ্টকর ছিল এবং সারাটা দিন সে কান্না করে কাটিয়ে দিয়েছে। এখন এই সব কিছু শুনে ইজে কিছুই বুঝতে পারে না যে সে তাকে কি বলবে, কারণ তার গল্পই সে তাকে শোনাচ্ছে। পরের দিন সকাল হলে যিশু তার বয়ফ্রেন্ডের একটি ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দেয় এবং মুখে একটা কথাই বলে সে তাকে খুব বেশি মিস করছে। আর এই সব কিছু ইজে দূরে দাঁড়িয়ে এক মনে দেখতে থাকে এবং যিশু চলে গেলে সেও সেই রুমে চলে যায় এবং তার প্রতিটা ছবি এবং জিনিসগুলো এক মনে দেখতে থাকে। কিন্তু তখনই পিছন থেকে এক মহিলা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে তুমি কি করছো? ইজে পিছনে ফিরে দেখে এই মহিলার কেউ নয়, স্বয়ং তার মা। কিন্তু সে তাকে মিথ্যে বলে। সে জানায় সেখানে অন্য একটি কারণে এসছে, আর এই বলে সে বাইরে বেরিয়ে যায়। ইজে লক্ষ্য করে তার মা এখনো তার প্রতিটা জিনিস ঠিক তেমনভাবেই যত্ন করে যেমনটা সে তার ছোটবেলা থেকে করে এসছে। এমনকি এই মহিলা তার সন্তানের ছোটবেলার ছবি দেখে ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে ইজে প্রথমবার অনুভব করে তাকে হারিয়ে তার মা
কতটা কষ্টে রয়েছে এবং আজও সে তাকে ভুলতে পারেনি। আর এই সব দেখে ইজে সহ্য করতে পারে না। সে বাইরে চলে যায় এবং এরকম একইভাবে কাঁদতে শুরু করে দেয়। এরপর সে তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখে এবং এই চিঠি সে লেখে সে হলো তার ছেলের বন্ধু এবং তার ছেলে মৃত্যুর আগে তার জন্য বেশ কিছু টাকা রেখে গেছে। আর এই বলে চিঠিটা তার সেই টাকার একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় এবং টাকার ব্যাগটা তার সেই পুরনো বাড়িতে রেখে আসে। এবং সে যখন রাস্তায় থাকে, রাস্তায় লাগানো একটি ব্যানারের মোটা লোহার রড তার মাথার ওপর ভেঙে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তে সে অনুভব করে এই সব কিছুই তার স্বপ্ন ছিল। পরের দিন যিশু আরও একবার তার ক্যাফেতে আসে এবং একইভাবে ইজে তাকে গল্প শোনাতে শুরু করে দেয় এবং এবার সে ডিসাইড করে সে যিশুর সাথে ঘুরতে যাবে। তাই সে তার কাছে পারমিশন চায় এবং যিশু এতে রাজি হয়ে যায় এবং এরপর তারা দুজন রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়ে এবং ঠিক একই রকমভাবে তারা একে অপরের হাত ধরে, যেমনটা অতীতে তারা একসাথে হাত ধরে রাস্তায় ঘুরত। আর এই সব কিছু মনে করে আরও একবার ইজে ইমোশনাল হয়ে যায় এবং সে বুঝতে পারে এবার তাকে সত্যিটা বলতেই হবে। তাই সে সত্যি সত্যি এমন একটি গল্প বলতে শুরু করে যেটা তার এবং যিশুর মধ্যে ঘটেছিল। সে জানায় সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন একটি বারে যায়, যেখানে গিয়ে তার গার্লফ্রেন্ডের বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, কারণ সে ওয়েটারের কাজ করত। কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে নিয়ে মজা করে না, বরং সে তাকে সাপোর্ট করে এবং প্রত্যেকের সামনে তাকে সম্মান দেয়। এখন এই সব ঘটনা শুনে যিশুর চোখে জল চলে আসে, কারণ এই ঘটনা তার জীবনেও ঘটেছে। কিন্তু অবাক করার বিষয়, এই ঘটনার ব্যাপারে আর কেউ জানে না, শুধুমাত্র সে এবং তার বয়ফ্রেন্ড বাদে। তাই কোথাও যেন মনে হয় তাহলে কি এই ছেলেটি তার বয়ফ্রেন্ড এবং তার বলা গল্পটা, অর্থাৎ তার বয়ফ্রেন্ড বারবার মৃত্যুর পরও আবারও জন্ম নিচ্ছে। কিন্তু সে এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ইজে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এই নিয়ে 7 বার জন্ম নিয়েছে এবং প্রথমবার যখন তার মৃত্যু হয়েছিল তখন তার নাম ছিল ইজে। আর এই কথাটা শুনে যিশুর চোখে জল চলে আসে। কিন্তু তখনই একটি গাড়ি সজোরে এদের দুজনকে ধাক্কা মারে এবং এবার ইজে বেঁচে যায়, কিন্তু যিশু মরে যায়। ইজে লক্ষ্য করে এই গাড়ির ড্রাইভারটা আর কেউ নয়, স্বয়ং টনি, যে কিনা বর্তমানে সেই কোম্পানির মালিক এবং তার হাতেও ঠিক একই রকম লাইটার রয়েছে। সে বুঝতে পারে এই টনি নামের ছেলেটি তার প্রতিটা জীবনের সাথেই কানেক্ট রয়েছে, অর্থাৎ তার মৃত্যুর সাথে এই মানুষটির কোনো না কোনো রকম হাত রয়েছে। এখন এই গাড়িতে সেই লয়ারও থাকে যে কিনা এই মৃত্যুর দৃশ্য দেখে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখন টনি যখন লক্ষ্য করে ইজে এখনো বেঁচে রয়েছে, তখন সে তার হাতে গ্লাভসটা পরে নেয়। এর পরের মুহূর্তেই আমরা দেখতে পাই ইজে আবারও সেই কালো অন্ধকার রুমে চলে এসছে, কিন্তু এবার সে খুব বেশি রেগে থাকে এবং তার পাশে থাকা বন্দুকটা সে হাতে তুলে নেয় এবং সেই রহস্যময় মেয়েটিকে লক্ষ্য করে গুলি ফায়ার করে দেয়। আর এই ওয়েব সিরিজের প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তবে দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসুন। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।